এখনো পর্যন্ত যারা ১২ ক্লাসে আমার ব্যাচে আসনি পড়তে, তাদের জন্য অ্যানাউন্সমেন্ট যে আমাদের ১২ ক্লাসের ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে গরুরফাড়িতে এবং নৈহাটিতে। আজকে হলো গিয়ে ২২ তারিখ। তো ২২ তারিখ থেকে আমরা ক্লাস চালু করে দিয়েছি। তোমরা যারা পড়তে চাইছো তারা অবশ্যই ক্লাসে জয়েন করো। আ আর ফোন করবে 9804116128 এই নাম্বারে এবং আমার ইউটিউব চ্যানেল বিজিত টিউটোরিয়াল এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ফ্রিতে কিছু আমরা আ ১টা-২টো ক্লাস আপলোড করব। যাতে যাতে কিনা তোমরা বুঝতে পারো যে এখানে কি লেভেলে পড়ানো হচ্ছে, কিভাবে আমরা আ আ টিচিং মেথড রাখছি এবং মনে রাখবে যে এখানে যা ক্লাস হচ্ছে অফলাইনে যারা ক্লাস করছো তারা অনলাইনেও কিন্তু এই ভিডিওর মানে যা আমাদের অফলাইনে ক্লাস হচ্ছে তার ফুল রেকর্ডেড ক্লাস তোমরা কিন্তু তোমাদের মোবাইলে বা ল্যাপটপে পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে পড়ার ফায়দা এটাই, সুবিধা এটাই যে এখানে যা ক্লাস করলে সেটা রেকর্ডেড ফরম্যাটে তোমরা পেয়ে যাবে তোমাদের ডিভাইসে। ঠিক আছে? তো আর দেরি না করে তাড়াতাড়ি জয়েন করো কারণ ১২ ক্লাসে 3rd সেমিস্টার, 4th সেমিস্টার খুব ইম্পোর্টেন্ট। 10th আর 12th আমাদের জন্য আমাদের জীবনের জন্য খুবই ইম্পোর্টেন্ট। তাই আর দেরি না করে তাড়াতাড়ি ক্লাসে জয়েন করো। বিজি টিউটোরিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং তাড়াতাড়ি ক্লাস শুরু করে দাও। ঠিক আছে? তো শুরু করছি আমাদের আজকের ফার্স্ট ক্লাস যেটা কিনা হবে অ্যাকাউন্টস এর ওপর। অ্যাকাউন্টস এর টোটাল থিওরি বেস আমরা শুরু করছি ক্লাস, এমসিকিউ করাবো। তো চলো শুরু করা যাক। তো চলো আজকে আমরা স্টার্ট করব ক্লাস 12 এর 3rd সেমিস্টার অ্যাকাউন্টেন্সির ইউনিট 1 আমাদের ক্লাস 12 এর 3rd সেমিস্টারে অ্যাকাউন্টসে আমাদের টোটাল 3টে ইউনিট করতে হবে। ইউনিট 1 পড়তে হবে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম, ইউনিট 2 পড়তে হবে অ্যাকাউন্টিং ফর কোম্পানি আর ইউনিট 3 পড়তে হবে আমাদের অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর এখানে অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরে একটা রয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্ট 1 এটা আমাদের নতুন নিয়ম অনুযায়ী কেটে দিয়েছে। ঠিক আছে? এটা ডিডাক্ট হয়ে গেছে বা এটা ডিলিট হয়ে গেছে। তো কম্পিউটারাইজড অ্যাকাউন্ট পার্ট 1 যেটা ছিল আমাদের ইউনিট 3 সঙ্গে অরে এটা কেটে দেওয়া হয়েছে বা এটা অ্যাবলিশ করা হয়েছে বা ডিলিট করা হয়েছে। তো আমাদের ক্লাস 12 এ 3rd সেমিস্টারে 3টে ইউনিটই আছে। নাম্বার 1 ইউনিট হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 1 এটাই আমাদের টোটাল 15 মার্কসের রয়েছে। ইউনিট 2 অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1 এটায় আমাদের 10 মার্কস রয়েছে। আর মোস্ট ইম্পোর্টেন্ট ইউনিট 3 অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটায় আমাদের 15 মার্কস রয়েছে। ঠিক আছে? তো আজকে আমরা চালু করব স্টেটআপে আমরা চালু করব অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 1। পার্টনারশিপ ফার্ম 1 কেন? কারণ হচ্ছে আমাদের 4th সেমিস্টার ক্লাস 12 এর 4th সেমিস্টারে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম পার্ট 2 টা আমরা পাবো। ঠিক আছে? তো চলো আমরা লেখা থেকে স্টার্টিং করছি। জাস্ট আমি কোশ্চেনগুলো লেখাচ্ছি, তোমরাও দেখো, তোমরাও লেখো। ফার্স্ট লেখো, ভারতে অংশীদারি আইন প্রবর্তিত হয়েছে। ভারতে অংশীদারি আইন প্রবর্তিত হয়েছে। ভারতে অংশীদারি আইন প্রবর্তিত হয়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম ভারতে অংশীদারি আইন প্রবর্তিত হয়েছে ড্যাশ দিয়ে লেখো 1932। ভারতে অংশীদারি আইন প্রবর্তিত হয়েছে ড্যাশ দিয়ে লেখো 1932 খ্রিস্টাব্দে। নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2, ভারতে অংশীদারি কারবার পরিচালিত হয়। ভারতে অংশীদারি কারবার পরিচালিত হয় সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে ড্যাশ দিয়ে লেখো লিখিত ড্যাশ দিয়ে অ্যান্সার লেখো লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে। লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে। লিখিত ড্যাশ দিয়ে অ্যান্সার কি হবে? লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে। তো আমরা ডাইরেক্টলি আজকে কি শুরু করেছি? আমরা পার্টনারশিপ পার্ট 1 টা শুরু করেছি যেটা কিনা 15 মার্কসের জন্য আসবে তোমাদের পরীক্ষায় ক্লাস 12 3rd সেমিস্টারে আসবে। আর এরপরে আমরা ধীরে ধীরে এটার কনসেপচুয়াল ভিডিও নিয়ে আসব। তো সবাইকে বলতে চাই যে যারা ভিডিও দেখতে চাও বিজি টিউটোরিয়াল চ্যানেলে চলে আসো। আর যারা ডাইরেক্টলি ক্লাস নিতে চাও তারা 9804116128 এই নাম্বারে ফোন করতে পারো। নৈহাটিতে আর গরুরফাড়িতে ক্লাস চলছে। 3rd কোশ্চেন আমরা চলে আসবো, অংশীদারি কারবারে ন্যূনতম অংশীদারের প্রয়োজন।
অংশীদারি কারবারে ন্যূনতম অংশীদারের প্রয়োজন। অংশীদারি কারবারে ন্যূনতম অংশীদারের প্রয়োজন। অংশীদারি কারবারে ন্যূনতম অংশীদারের প্রয়োজন। ন্যূনতম অংশীদারের প্রয়োজন। মিনিমাম কত অংশীদার দরকার? 2 জন। ড্যাশ দিয়ে লেখো 2 জন। ঠিক আছে না? মানে 2 জন না হলে আমার অংশীদারি কারবার তৈরি হবে না। নেক্সট লেখো অংশীদারি কারবারে ব্র্যাকেটে লেখো ব্যাংকিং ব্যবসা ছাড়া। ব্যাংকিং ব্যবসা ছাড়া। অংশীদারি কারবারে ব্র্যাকেটে লেখো ব্যাংকিং ব্যবসা ছাড়া। ব্যাংকিং ব্যবসা ছাড়া। অংশীদারি কারবারে ব্র্যাকেটে লেখো ব্যাংকিং ব্যবসা ছাড়া। লিখেছ? সর্বোচ্চ সদস্য সংখ্যা। সর্বোচ্চ সদস্য সংখ্যা। সর্বোচ্চ সদস্য সংখ্যা। ড্যাশ দিয়ে লেখো 20 জন। ড্যাশ দিয়ে লেখো 20 জন। ঠিক আছে? নেক্সট আমাদের কোশ্চেন হবে ব্যাংক ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের সর্বোচ্চ সংখ্যা। ব্যাংক ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের সর্বোচ্চ সংখ্যা। ব্যাংক ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের সর্বোচ্চ সংখ্যা। ড্যাশ দিয়ে লেখো 10 জন। এগুলো কিন্তু সব এমসিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? অংশীদারের সংখ্যা ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ কজন? 10 জন। নেক্সট অংশীদারি কারবারের কাজকর্ম পরিচালনা করতে পারে। অংশীদারি কারবারের কাজকর্ম পরিচালনা করতে পারে। অংশীদারি কারবারের কাজকর্ম পরিচালনা করতে পারে। অংশীদারি কারবারে কাজকর্ম পরিচালনা করতে পারে। ড্যাশ দিয়ে আমরা লিখব সকল অংশীদার অথবা ড্যাশ দিয়ে অ্যান্সারটা লিখবো আমরা সকল অংশীদার ড্যাশ দিয়ে অ্যান্সার লিখছি সকল অংশীদার অথবা তাদের কোনো একজন সকলের প্রতিনিধি হয়ে। তাদের কোনো একজন সকলের প্রতিনিধি হয়ে। ঠিক আছে? তাদের কোনো একজন সকলের প্রতিনিধি হয়ে। আচ্ছা স্যার নেক্সট কত নম্বর চলছে? 7 হবে? 7 হবে। অংশীদারি কারবারের মালিকদের বলা হয় অংশীদারি কারবারের মালিকদের বলা হয় অংশীদারি কারবারের মালিকদের বলা হয় অংশীদারি কারবারের মালিকদের বলা হয়। স্যার অংশীদারি কারবারের মালিকদের কি বলা হয়? ড্যাশ দিয়ে লেখো অংশীদার। ড্যাশ দিয়ে লেখো অংশীদার। ড্যাশ দিয়ে লেখো অংশীদার। নেক্সট অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করা। অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করা। অংশীদারি প্রতিষ্ঠান নেক্সট কোশ্চেন 8 নম্বর অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করা। অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করা। ড্যাশ দিয়ে লেখো বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক নয়। অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করা। ড্যাশ দিয়ে লেখো বাধ্যতামূলক নয়। নেক্সট অংশীদারি প্রতিষ্ঠান গড়ে ওঠে 9 নম্বর কোশ্চেন অংশীদারি প্রতিষ্ঠান গড়ে ওঠে। অংশীদারি প্রতিষ্ঠান গড়ে ওঠে। ঠিক আছে? ড্যাশ দিয়ে লেখো মুনাফা অর্জনের উদ্দেশ্যে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে। অংশীদারি কারবার কেন গড়ে ওঠে? স্যার মুনাফা অর্জনের উদ্দেশ্যে, টু আর্ন প্রফিট। নেক্সট 10 নম্বর যে দলিলে অংশীদারি কারবারের চুক্তির শর্তগুলি লিপিবদ্ধ থাকে। যে দলিলে অংশীদারি কারবারের চুক্তির শর্তগুলি লিপিবদ্ধ থাকে তাকে বলে
ড্যাশ দিয়ে অ্যান্সার লেখো। অংশীদারি চুক্তিপত্র, অংশীদারি চুক্তিপত্র, অংশীদারি চুক্তিপত্র, অংশীদারি চুক্তিপত্র। স্যার নেক্সট 11 নম্বর। অংশীদারি চুক্তিপত্রে, অংশীদারি চুক্তিপত্রে প্রতিষ্ঠানের নাম ও তার স্থায়ী ঠিকানার উল্লেখ, অংশীদারি চুক্তিপত্রে প্রতিষ্ঠানের নাম ও তার স্থায়ী ঠিকানার, অংশীদারি চুক্তিপত্রে প্রতিষ্ঠানের নাম ও তার স্থায়ী ঠিকানার উল্লেখ, ও তার স্থায়ী ঠিকানার উল্লেখ ড্যাশ দিয়ে অবশ্যই থাকতে হবে। ড্যাশ দিয়ে লেখো অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। নেক্সট আসছি, অংশীদারি চুক্তি কি লিখলাম? চুক্তিপত্র উল্লেখ না থাকলে, চুক্তিপত্রে উল্লেখ না থাকলে, চুক্তিপত্রে উল্লেখ না থাকলে, চুক্তিপত্রে উল্লেখ না থাকলে ঋণের ওপর, চুক্তিপত্রে উল্লেখ না থাকলে ঋণের ওপর অংশীদারগণ, একটা ছোট ড্যাশ দাও, ড্যাশ দিয়ে চুক্তিপত্রে উল্লেখ না থাকলে ঋণের ওপর অংশীদারগণ, একটা ছোট ড্যাশ দাও, দিয়েছ, হারে ড্যাশ হারে সুদ পাওয়ার অধিকারী, ড্যাশ হারে সুদ পাওয়ার অধিকারী। এবার এখানে কোশ্চেনে পয়েন্টে আসবে তোমাদের 4, 5, 6, 10, তাই না? এত পার্সেন্ট হারে সুদ পাওয়ার অধিকারী, ঠিক আছে। যদি অংশীদারি চুক্তিপত্রে সাইলেন্ট থাকে, মানে পার্টনারশিপ ডিডে ডিড সাইলেন্ট থাকে, তাহলে কোনো একটা অংশীদার যদি তার কোম্পানিকে, মানে পার্টনারশিপ ফার্মকে কোনো লোন দিয়ে থাকে, তাহলে সে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়ার অধিকারী? ড্যাশের মধ্যে লেখো 6%, ড্যাশের মধ্যে লেখো 6%। নেক্সট, অংশীদারি চুক্তিপত্রে, অংশীদারি চুক্তিপত্রে, অংশীদারি চুক্তিপত্রে, অংশীদারি চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে লাভ ক্ষতি, সুনির্দিষ্টভাবে লাভ ক্ষতি, সুনির্দিষ্টভাবে লাভ ক্ষতি বন্টনের অনুপাত, লাভ ক্ষতি বন্টনের অনুপাত উল্লেখ না থাকলে, লাভ ক্ষতি বন্টিত হবে, লাভ ক্ষতি বন্টিত হবে, কি লিখলাম? অংশীদারি চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে লাভ ক্ষতি বন্টনের অনুপাত উল্লেখ না থাকলে লাভ ক্ষতি বন্টিত হবে, ড্যাশ দিয়ে লেখো সমানভাবে, সমানভাবে। আমি পরে ডিটেলস আলোচনা করব সবগুলোর, আপাতত লিখিয়ে নিই, তারপর আমি ডিটেলস আলোচনা করব। সমানভাবে, ঠিক আছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন হবে, তাই তো? অংশীদারি কারবারের ঘাটতি অংশীদাররা বহন করবে, অংশীদারি কারবারের ঘাটতি, অংশীদারি কারবারের ঘাটতি অংশীদাররা বহন করবে, অংশীদারি কারবারের ঘাটতি অংশীদাররা বহন করবে, অংশীদাররা বহন করবে, অংশীদারি কারবারের ঘাটতি অংশীদাররা বহন করবে, লিখেছ? ড্যাশ দিয়ে অ্যান্সার লেখো অংশীদাররা ব্যক্তিগত ও যৌথভাবে, অংশীদাররা ব্যক্তিগত ও যৌথভাবে, অংশীদাররা ব্যক্তিগত ও যৌথভাবে, ঠিক আছে। অংশীদাররা ব্যক্তিগত ও যৌথভাবে। নেক্সট আসি স্যার, অংশীদারি প্রতিষ্ঠানটি, অংশীদারি প্রতিষ্ঠানটি, অংশীদারি প্রতিষ্ঠানটি
অংশীদারি প্রতিষ্ঠানটি কোন ব্যবসায় নিযুক্ত হবে? অংশীদারি প্রতিষ্ঠানটি কোন ব্যবসায় নিযুক্ত হবে? অংশীদারি প্রতিষ্ঠানটি কোন ব্যবসায় নিযুক্ত হবে সেই সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্ত নিতে হয় ড্যাশ দিয়ে অ্যান্সার লেখো কারবার শুরুর আগে। কারবার শুরুর আগে। কারবার শুরুর আগে। চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে নেক্সট কোশ্চেন, চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলে চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলে চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলে মূলধনের ওপর অংশীদারদের প্রাপ্য মূলধনের ওপর অংশীদারদের প্রাপ্য সুদের হার মূলধনের ওপর অংশীদারদের প্রাপ্য সুদের হার মূলধনের ওপর অংশীদারদের প্রাপ্য সুদের হার। এবার কোশ্চেনে হবে অপশন দেবে 5%, 6%, 10%, 12%, বা 5%, 6%, 10% হবে না, নান অফ দিস। না স্যার, ড্যাশ দিয়ে লেখো পাবে না, তারা পাবেই না। ঠিক আছে, নেক্সট 17 নম্বর, অংশীদারগণের মধ্যে হিসাব সংক্রান্ত বিষয় অংশীদারদের মধ্যে হিসাব সংক্রান্ত বিষয় অংশীদারদের মধ্যে হিসাব সংক্রান্ত বিষয় অংশীদারদের মধ্যে হিসাব সংক্রান্ত বিষয়ে কোনো চুক্তি করা না থাকলে অংশীদারদের মধ্যে হিসাব সংক্রান্ত বিষয়ে কোনো চুক্তি করা না থাকলে তা অংশীদারি আইনের মানে পার্টনারশিপ অ্যাক্টের একটু বড় করে ড্যাশ দাও অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। ড্যাশের মধ্যে হবে 13 নং ধারা 13 নং ধারা। নেক্সট, অংশীদারদের উত্তোলনের ওপর প্রদেয় সুদ কারবারের দৃষ্টিভঙ্গিতে কি বলছে, অংশীদারদের উত্তোলনের ওপর প্রদেয় সুদ কারবারের দৃষ্টিভঙ্গিতে ড্যাশ দিয়ে লেখো অ্যান্সার কি হবে আয়। ড্যাশ দিয়ে লেখো আয়। নেক্সট হবে 19 নম্বর, যদি কোনো অংশীদার প্রতি মাসের প্রথমে সমপরিমাণ অর্থ উত্তোলন করে তাহলে
মোট উত্তোলনের ওপর, তাহলে মোট উত্তোলনের ওপর, তাহলে মোট উত্তোলনের ওপর কত মাসে সুদ, কত মাসে সুদ ধার্য করা হয়, তাহলে মোট উত্তোলনের ওপর কত মাসে সুদ ধার্য করা হয়। তাহলে কি বলছে, যদি কোনো অংশীদার প্রতি মাসের প্রথমে যদি সমপরিমাণ টাকা তোলে, তাহলে 6.5 মাসে, দেখো 6.5 মাসে, 6.5 মাসের, 6.5 মাসে, নেক্সট, অংশীদারদের মূলধনের ওপর সুদ, অংশীদারদের মূলধনের ওপর সুদ, অংশীদারদের মূলধনের ওপর সুদ, অংশীদারদের মূলধনের ওপর সুদ কারবারের দৃষ্টিভঙ্গিতে, কারবারের দৃষ্টিভঙ্গিতে, অংশীদারদের মূলধনের ওপর সুদ কারবারের দৃষ্টিভঙ্গিতে ড্যাশ দিয়ে লেখো, ড্যাশ দিয়ে লেখো খরচ, ড্যাশ দিয়ে লেখো খরচ। ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত পরীক্ষা হয়েছে। হ্যাঁ, এবার একটুখানি বুঝিয়ে নিই। প্রথমে অংশীদারি কারবার কাকে বলে একটুখানি বোঝো। ভারতীয় অংশীদারি আইনের 4 নং ধারা অনুযায়ী, মানে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর 4 নং ধারা অনুযায়ী কি বলছে, সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত, সকলের দ্বারা মানে 2 বা ততোধিক ব্যক্তি একসঙ্গে মিলে পার্টনারশিপ ফার্ম তৈরি করবে। তার সকলের দ্বারা মানে ধরো 2 জন রয়েছে বা 3 জন রয়েছে বা 4 জন রয়েছে, মনে করি আমরা ABCD 4 জন মিলে একটা পার্টনারশিপ ফার্ম তৈরি করেছে। তো 4 জনের দ্বারা বা 4 জনের পক্ষ থেকে কোনো একজন, ঠিক আছে, ধরো A আর B আমাদের কলকাতায় রয়েছে, C আর D একজন রয়েছে মুম্বাই রয়েছে, একজন রয়েছে চেন্নাইয়ে। তাহলে কি মুম্বাই বা চেন্নাই থেকে এসে তারা কি কারবার পরিচালনা করবে? কখনোই না। তাহলে 4 জনের 4 জনের পক্ষ থেকে কোনো একজন বা 2 জন, ঠিক আছে না, দ্বারা পরিচালিত কারবারের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য, মানে কি বলছে, সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত কারবারের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় তাকেই অংশীদারি, অংশীদারি বলে, মানে অংশীদারি কারবার বলে। মানে অংশীদারি কারবার আইন, অংশীদারি আইন কত সালে তৈরি হয়েছে? 1932। হ্যাঁ, কত নং ধারা অনুযায়ী চলছে? 4 নং ধারা অনুযায়ী চলছে। সবাই মানে সকলে একসঙ্গে মিলিয়ে হচ্ছে বা সকলের পক্ষ থেকে কোনো একজন হচ্ছে, ঠিক আছে, পরিচালনা করছে। নিজেদের মধ্যে কি কি ডিস্ট্রিবিউশনের জন্য, মুনাফা ডিস্ট্রিবিউশনের জন্য তৈরি হয়েছে। এবং এবং যে সমস্ত কারবারিরা রয়েছে বা যে সমস্ত অংশীদারিরা রয়েছে তাদের মধ্যে একটা সামাজিক সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক আছে, তাদের মধ্যে একটা সামাজিক সম্পর্ক, এমন নয় যে বাবা বা ছেলের সম্পর্ক, দাদা কাকা মামা পিসি, এরকম নয়। তাদের মধ্যে বিভিন্ন ব্যক্তির মধ্যে যে সামাজিক সম্পর্কটা তৈরি হয়েছে তাকে বলা হবে অংশীদারি কারবার, ঠিক আছে। সংক্ষেপে বলা যায়, কোনো কারবারে অংশীদারদের মধ্যে চুক্তির দ্বারা যে সম্পর্ক সৃষ্টি হয়, মানে কোনো কারবারে অংশীদারদের মধ্যে চুক্তির দ্বারা যে সম্পর্ক তৈরি হয় তাকে আমরা অংশীদারি বলি। এবার অংশীদারিত্ব হলো, এবার 2 বা ততোধিক ব্যক্তি, 2 বা তার বেশি ব্যক্তির মালিকানা ও পরিচালনায় সংগঠিত কারবারকে, এবার 2 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় তো মিলিত হলো। কেন মিলিত হলো? ওরা একটা কারবার করবে। কারবারের উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। এবং মুনাফা অর্জন করার জন্য তারা যে একসঙ্গে মিলিত হচ্ছে তাদের মধ্যে একটা সামাজিক সম্পর্ক তৈরি হচ্ছে, এটাকে বলা হবে অংশীদার। এবার অংশীদাররা একসঙ্গে মিলিত হয়ে যেই কারবারটা তৈরি করবে সেটাকে বলা হয় অংশীদারি কারবার, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেল। এবার কোশ্চেন আসছে, তোমাদের কোশ্চেনগুলোকে আমি একটু ডিসকাস করি। তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার তুমি পেলে, অংশীদারি আইন কবে চালু হয়েছে? 1932-তে। এবার নেক্সট তুমি তোমার কোশ্চেন লেখানো হয়েছে, ভারতে অংশীদারি কারবার পরিচালিত হয় সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে, ঠিক আছে না।
পার্টনারশিপ ডিডটা মৌখিকও হতে পারে আবার লিখিতও হতে পারে। মানে আমাদের সকলের মধ্যে যে একটা চুক্তি হলো, এই চুক্তিটা ভার্বাল বা ওরালও থাকতে পারে বা আমরা ইন রিটেন ওটাকে ডকুমেন্টেশন করে রাখতে পারি। যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা হলে মানে দেখো না, ভাবো না পার্টনার মানে কারবার ২ ধরনের। মেইনলি কারবার ২ ধরনের। একটা হচ্ছে গিয়ে সোল প্রপ্রাইটারশিপ বিজনেস মানে হচ্ছে এক মালিকি কারবার। একটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস মানে উম আ অংশীদারি কারবার। এটা কোম্পানিও আছে, বিভিন্ন ভাগ আছে। আমরা ২ টো মেইন নিয়ে চলছি আমরা। আমরা ১১ ক্লাসে পড়েছি সোল প্রপ্রাইটারশিপ বিজনেস, ১২ ক্লাসে আমরা শুরু করলাম অ্যাকাউন্টেন্সি, আজকে আমরা পড়ছি পার্টনারশিপ বিজনেস। এবার যখন ২ টো লোক যখন একসঙ্গে মিলে একটা কারবার তৈরি করছে, তখনই তাদের মধ্যে ঝামেলা আসতে পারে। আমার যদি সোল প্রপ্রাইটারশিপ বিজনেস হয়, সব ডিসিশন কে নেবে? আমি নেব। সব কাজ কে করবে? আমি করব। সব প্রফিট কে পাবে? আমি পাবো। তেমনি সব লসও আমাকেই নিতে হবে। এবার যখন ২ জন ব্যক্তি এসে যাবে একটা কারবারের মধ্যে, আমি বলছি এটা ঠিক, ও বলছে না ওটা ভুল। আমি যেটা ঠিক মনে করছি সামনের জন সেটা ভুল মনে করছে। এবার দুজনের থেকে বেশি হতে পারে ৩, ৪, ৫, ৬, ১০, ১২, ১৫, ২০, ম্যাক্সিমাম ২০ জন হতে পারে। তো অতি সন্ন্যাসীতে মেইনলি আমাদের কথা হয় অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। তার মানে কি? যখনই অনেক লোক এসে বিজনেসের মধ্যে মাথা গলাবে বা তাদের ওপিনিয়ন রাখবে, সঙ্গে বিজনেস করাটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। এবার যখন বিজনেস করাটা কমপ্লিকেটেড হয়ে যাবে তাহলে তাদের যে চুক্তিটা ছিল, যেইভাবে আমরা বিজনেসটাকে চালাবো ভেবেছিলাম, যদি চুক্তিটা মৌখিকভাবে থাকে তাহলে কেউ কথা শুনবে না। আমি ভেবেছি এরমভাবে চালাবো, ও ভেবেছে ওরমভাবে চালাবো। সবাই নিজের মতো করে ভেবে চালাবে। তার জন্য চুক্তিটা যদি রিটেন ফরম্যাটে থাকে তাহলে আগে থেকেই ডিসাইড আছে যে কি করতে হবে, কি করতে হবে না, কি জন্য আমরা বিজনেস স্থাপন করেছি, সবগুলো যদি আমার ইন ডিটেইলস লেখা থাকে তাহলে আর কোনো ভবিষ্যৎ সমস্যা হয় না। এর জন্য চুক্তিটা লিখিত বা মৌখিক হওয়া সম্ভব। কিন্তু আমার ব্যক্তিগত মত লিখিত হওয়া ভালো। কথা বুঝলে? নেক্সট, অংশীদারি কারবারে ন্যূনতম সদস্য সংখ্যা কজন? ২ জন। ম্যাক্সিমাম কতজন আছে? ১০ জন। ২০ জন। কিন্তু ব্যাংকিং ব্যবসায় ১০ জন। ব্যাংকিং ব্যবসায় ১০ জন। তাহলে স্যার নেক্সট ৬ নম্বর কোয়েশ্চেনে আসছি। অংশীদারি কারবারে কাজকর্ম পরিচালনা করতে পারে সকল অংশীদার তো পারেই। এবার সকল অংশীদারের পক্ষ থেকে কোনো একজন প্রতিনিধিও করতে পারে। সকল অংশীদার তো অবশ্যই পরিচালনা করতে পারে। কিন্তু সকল অংশীদার যদি এভেইলেবল না থাকে ফিজিক্যালি, তাহলে সকল অংশীদারের পক্ষ থেকে কোনো একজন পরিচালনা করবে। কথা বুঝলে? এবার অনেক অংশীদার হয় যে সাইলেন্ট পার্টনার, ডোরম্যান পার্টনার, ঠিক আছে? আম বা হ্যাঁ, সাইলেন্ট পার্টনার, ডোরম্যান পার্টনার, আ আর আর কি বলতে পারবো? যেটা মানে আসেই না আরকি। শুধু নামটাই ইউজ হচ্ছে। কোন একটা পার্টনার তার শুধু নামটা ইউজ হচ্ছে, সে কোনদিন আসে না, শুধু ক্যাপিটাল দিয়েছে আর প্রফিটটা নেবে। এগুলো কিন্তু বলা হয় সাইলেন্ট পার্টনার বা ডোরম্যান পার্টনার। নাবালক অংশীদার, নাবালক অংশীদার, ঠিক আছে? সেরকমই। আবার বিকৃত মস্তিষ্ক অংশীদার, সেগুলো অংশীদার হওয়ার যোগ্য নয়, তবুও অনেক সময় হয়ে থাকে। এবার নেক্সট আসছি। অংশীদারি কারবারের মালিকদের বলা হয়, অংশীদারি কারবারের মালিকদের কি বলা হয়? অংশীদার বলা হবে। পার্টনারশিপ পার্টনারশিপ বিজনেসের যারা পার্টনার তাদের পার্টনার মানে পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছে তারা অলরেডি পার্টনার। ঠিক আছে না? আর কোম্পানির দিক থেকে কি বলা হবে? শেয়ার হোল্ডার। হ্যাঁ? কোম্পানির যারা মালিক তাদের কি বলা হবে? শেয়ার হোল্ডার। আ উং আ উম আ অংশীদারি কারবারের যারা পার্টনার তাহলে অংশীদার বলা হবে। ঠিক আছে? নেক্সট, অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। মানে তুমি যে এই যে চুক্তিটা করলে, যে পার্টনারশিপ ডিডটা বানালে, সেই পার্টনারশিপ ডিডটা কি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? না স্যার, বাধ্যতামূলক নয়। কিন্তু ভবিষ্যতের ঝামেলা এড়ানোর জন্য রেজিস্ট্রেশন করে রাখাটা ভালো। ঠিক আছে? অনেক সময় হয় কি হতো যে আগে আ জমি জায়গা কেনা হতো, সব মুখের কথায় হয়ে গেল। হ্যাঁ? ধরো আজ থেকে ৫০-৬০ বছর, ১০০ বছর আগে চলে যাও না। ১০০ বছর আগে ধরো আমার পূর্বপুরুষ তোমার পূর্বপুরুষের কাছ থেকে একটা জমি কিনেছিল। মৌখিকভাবে হয়েছিল। টাকা পয়সা দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে এই জমিটা তোমার। এবার আমার পূর্বপুরুষ কি করেছে? জমিটার চারদিকে বেড়া দিয়ে নিয়েছে। এটা আমার জমি হয়ে গেল। এখন কি চলবে? চলবে না। হ্যাঁ? এখন আজকে তুমি আমাকে বিক্রি করবে জমি, আমি বেড়া দিয়ে দেবো, কালকে বেড়া নেবে বলবে আমার জমি ওটা। কারণ কি প্রমাণ আছে আপনার কাছে এই জমিটা আপনার? যতক্ষণ না আমরা রেজিস্ট্রেশন করব। কথা বুঝতে পারছো? নেক্সট। এবার বলছি অংশীদারি প্রতিষ্ঠান গড়ে ওঠে মুনাফা অর্জনের জন্য। এটা তো স্বাভাবিক একটা বিজনেস মুনাফা অর্জনের জন্যই আ গড়ে উঠবে। যে দলিলে অংশীদারি কারবারের চুক্তির শর্তাবলীগুলি লিপিবদ্ধ থাকে এটাকে বলা হয় অংশীদারি চুক্তিপত্র। হ্যাঁ?
বা পার্টনারশিপ ডিড। ঠিক আছে, নেক্সট কি বলছে স্যার? অংশীদারি চুক্তিপত্রে প্রতিষ্ঠানের নাম ও স্থায়ী ঠিকানা অবশ্যই থাকতে হবে স্যার, এটা কোনো কথাই হচ্ছে না, অবশ্যই থাকতে হবে। চুক্তিপত্রে যদি উল্লেখ না থাকে তাহলে পার্টনার যদি মানে চুক্তিপত্রে উল্লেখ নেই কিন্তু তবুও অংশীদারি বিজনেসে কোনো পার্টনার যদি অংশীদারি কারবারকে কোনো রকম ঋণ দিয়ে থাকে তো ঋণের ওপর সে কত পার্সেন্ট ইন্টারেস্ট পেতে পারে? 6%। নেক্সট বলছে যদি মানে চুক্তিপত্রে না লেখা থাকে, যদি চুক্তিপত্রে না লেখা থাকে তাহলে সব অংশীদারদের মধ্যে প্রফিট কিভাবে ভাগ হয়ে যাবে? সমান, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে 1:1:1। ঠিক আছে, 3 জন পার্টনার থাকলে 1:1:1, 4 জন থাকলে 1:1:1 এরম ভাবে। নেক্সট বলছে অংশীদারি কারবারে ঘাটতি অংশীদাররা বহন করবে। কিভাবে বহন করবে? ব্যক্তিগতভাবে বহন করবে এবং যৌথভাবেও বহন করবে। ব্যক্তিগতভাবে বহন করবে, যৌথভাবে বহন করবে। ঠিক আছে, মানে আমার পকেটে যা আছে সেটা আমাকে দিতে হবে কোম্পানি যদি লস হয়, এবং আমার বাড়ির সম্পত্তি বিক্রি করেও আমাকে অংশীদারি কারবারের দেনা শোধ করতে হতে পারে। কথা বুঝলে? যারা যারা অংশীদার আছে তারা এইভাবে এই মর্মেই অংশীদারি কারবারে প্রবেশ করে। নেক্সট কি বলছে? অংশীদারি প্রতিষ্ঠানটি কোন ব্যবসার সঙ্গে নিযুক্ত হবে সেটা তো ব্যবসা তৈরি শুরু হওয়ার আগেই তোমাকে স্থির করে নিতে হবে। আর অংশীদারি চুক্তিপত্রে যদি কিছু না বলা থাকে তাহলে মূলধনের ওপর সুদ কখনোই তারা পাবে না। কোনো যদি ঝামেলা হয় অংশীদারদের মধ্যে তারা 13 নম্বর ধারা অনুযায়ী তারা এই ঝামেলাটাকে রিজলভ করবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম অংশীদারি কারবারে যদি অংশীদারদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে তাহলে ঝামেলাটা কিভাবে রিজলভ হবে? কোন ধারা অনুযায়ী রিজলভ হবে? 13 নং ধারা অনুযায়ী রিজলভ হবে। ঠিক আছে, এবার বলছে অংশীদারদের উত্তোলনের ওপর প্রদেয় সুদ কারবারের দৃষ্টিভঙ্গিতে অবশ্যই একটা আয়, মানে অংশীদাররা কি করছে? কারবারের থেকে নিজের প্রয়োজনে টাকা উইথড্র করবে। এবার যখন নিজের প্রয়োজনে টাকা উইথড্র করবে তাহলে কোম্পানিকে ইন্টারেস্টও পেমেন্ট করতে হবে, মানে পার্টনারশিপ ফার্মকে ইন্টারেস্ট দিতে হবে। কারা দেবে? স্যার অংশীদাররা দেবে, মানে পার্টনাররা দেবে। কাকে দেবে? পার্টনারশিপ ফার্মকে দেবে। তো পার্টনাররা পার্টনারশিপ ফার্মকে যে ইন্টারেস্টটা দেবে সেই ইন্টারেস্টটা পার্টনারশিপ ফার্মে একটা ইনকাম। কথা বুঝতে পারছো? আবার নেক্সট অংশীদাররা যে ক্যাপিটালটা দিয়েছে, একদম 20 নম্বরে চলে আসো, 19টা আমি স্কিপ করছি, 18 পর আমি 20 বোঝাচ্ছি। 20 নম্বরটায় আসো, অংশীদারদের মূলধনের উপর সুদ। এবার কি হলো? অংশীদাররা এখানে কি ছিল? প্রথমে 18 নম্বরে অংশীদাররা কারবার থেকে টাকা নিয়েছে, কারবার থেকে টাকা তুলেছে, এর জন্য কারবারকে টাকা দিতে হচ্ছে, তাদের ইন্টারেস্টটা দিতে হচ্ছে, ইন্টারেস্ট অন ড্রয়িং দিতে হচ্ছে। মানে এটা ধরো মনে করো কারবার, এটা ধরো অংশীদার। ঠিক আছে, অংশীদাররা কি করছে? কারবার থেকে টাকা তুলে নিচ্ছে, উইথড্র করছে, মানে ড্রয়িং করছে নিজেদের প্রয়োজনে। এবার ড্রয়িং এর ওপর তাদের ইন্টারেস্ট দিতে হচ্ছে কারবারকে, যে ইন্টারেস্টটা দিতে হচ্ছে সেটা কারবারের একটা ইনকাম হচ্ছে। আবার উল্টো দিক থেকে পার্টনাররা বলছে, আচ্ছা পার্টনারশিপ ফার্ম তুমি আমাদের কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছ, ইন্টারেস্ট অন ড্রয়িং। আচ্ছা আমরা যে ক্যাপিটালটা দিয়েছি এই ক্যাপিটালের ওপর এবার তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। তুমি আমার থেকে যেমন নিচ্ছ তোমাকে আমাকে দিতে হবে। আমরা কি দিয়েছি? আমরা ক্যাপিটাল দিয়েছি। এই ক্যাপিটালের ওপর বিজনেস তুমি এক কাজ করো, আমাকে ইন্টারেস্ট দাও। তো কোম্পানি কি করছে? এই কোম্পানি ইন্টারেস্ট দিচ্ছে পার্টনারদের। এটা কোম্পানি কি হচ্ছে? একটা খরচ হচ্ছে। ঠিক আছে, এবার যদি কিছু বলা না থাকে, যদি কোনো অংশীদার কোনো মাসের প্রথমে প্রত্যেক মাসের প্রথমে সমপরিমাণ টাকা উত্তোলন করে। ঠিক আছে, ধরো পার্টনার এ বা মিস্টার এ প্রত্যেক মাসে শুরুতে 1000 টাকা করে উইথড্র করছে, তাহলে তাকে কত মাসের ইন্টারেস্ট দিতে হবে? টোটালে 6.5 মাসের ইন্টারেস্ট দিতে হবে। এবং এরপরে আমরা আসবো, হয়তো পাবো, আমি আগে থেকে বলে রাখি, যদি কোনো পার্টনার কোনো একটা কোনো এক প্রত্যেক মাসের মিডিলে কোনো একটা সমপরিমাণ অর্থ উত্তোলন করে তাহলে তাকে মোট কত মাসে ইন্টারেস্ট দিতে হবে? 6 মাসে। কথা বুঝলে? মিডিলে করলে। আবার যদি কোনো একটা পার্টনার প্রত্যেক মাসের শেষে সমপরিমাণ টাকা উত্তোলন করে তাহলে তাকে কত মাসে ইন্টারেস্ট দিতে হবে? 5.5 মাসে ইন্টারেস্ট দিতে হবে। সেটাকে এরকম ভাবে বোঝো, কোনো পার্টনার প্রত্যেক মাসে শুরুতে 1 তারিখে ইন্টারেস্ট উইথড্র করে টাকা সমপরিমাণ, প্রত্যেক মাসে হাজার করে উইথড্র করে। তারপরে 12 মাসে কত উইথড্র হলো? 12,000 টাকা। 12,000 টাকার উপর কোম্পানিতে নিশ্চয়ই ইন্টারেস্ট অন ড্রয়িং বলা আছে।
তাহলে 10%, বাট যাই হোক একটা কোনো হিসাব হবে, বলা থাকবে 5% হোক, 6% হোক বা 10% হোক। আমি সুবিধার জন্য 10% বলছি। তাহলে 12,000-এর ওপর 10% ইন্টারেস্ট কত হচ্ছে? 1200 টাকা। তাকে 1200 টাকা দিতে হবে না, প্রত্যেক মাসের শুরুতে তুমি উইথড্র করেছো, তাই 1200 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12, 1200 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12 তোমাকে ইন্টারেস্টের অ্যামাউন্ট দিতে হবে। তাহলে কত হচ্ছে দেখি স্যার? 1200 ইন্টু 10% বলেছিলাম না, কাজের সুবিধার্থে 10%, তার মানে 120 টাকা হচ্ছে। 120 টাকা হচ্ছে ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12 করলে স্যার 65 টাকা হচ্ছে। স্যার 65 টাকা হচ্ছে, হয়ে যাচ্ছে। এবার যদি কোনো একটা লোক সে কি করছে? প্রত্যেক মাসের মিডিলে 1000 টাকা করে উইথড্র করছে, ঠিক আছে? তাহলে 12 মাসে কত হচ্ছে স্যার? 12,000 টাকা হচ্ছে। রেট অফ ইন্টারেস্ট মনে করো 10% আছে, তাহলে 12,000 10% 120 টাকা হচ্ছে। এবার 120 টাকার ওপর কত মাসে ইন্টারেস্ট দিতে হবে? 6 মাসে, মানে 6/12। কথা বুঝলে? তাহলে 120 ইন্টু 6/12 করলে কত হচ্ছে? স্যার 60 টাকা হচ্ছে, স্যার 60 রুপিস হচ্ছে। কথা বোঝা গেল? আবার যদি কোনো একটা মানে পার্টনার প্রত্যেক মাসের শেষের দিনে, প্রত্যেক মাসের 30 তারিখে মনে করো 1000 টাকা করে উইথড্র করছে, তাহলে 12 মাসে কত উইথড্র করবে? 12,000 টাকা উইথড্র করবে। 12,000-এর 10% ইন্টারেস্ট দিল সাপোজ, তাহলে 120 টাকা ইন্টারেস্ট। এবার 120 টাকা কি দেবে? না, কত মাসে ইন্টারেস্ট দেবে? 5.5 ডিভাইডেড বাই 12, 5.5 ডিভাইডেড বাই 12 মানে 55 টাকা ইন্টারেস্ট দেবে। কথা বোঝা গেল? ঠিক আছে, চট করে একবার তোমরা একটু পড়ে নাও, তারপর আমি নেক্সট শুরু করছি। চলো কোশ্চেন নাম্বার 21-এ আসি। কোশ্চেন নাম্বার 21 কি বলছে? লেখো, কোনো অংশীদার প্রতিষ্ঠানে তার দায়ের অংশ পরিশোধ করতে, কোনো অংশীদার প্রতিষ্ঠানে তার দায়ের অংশ পরিশোধ করতে অসমর্থ হলে অন্যান্য অংশীদাররা সেই দায় বহন করতে বাধ্য। কমা, এই ধরনের অংশীদারি কারবারকে বলা হয় ড্যাশ দিয়ে লেখো সাধারণ অংশীদার। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেনে আসবো। যে অংশীদারের দায় সীমাবদ্ধ কমা, সে প্রতিষ্ঠানের এটা বড় করে ড্যাশ দাও, ড্যাশ হিসাবে গণ্য হয়। এই ড্যাশের মধ্যে কি আসবে? নিষ্ক্রিয় অংশীদার। ঠিক আছে, নেক্সট, অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টনের জন্য যে হিসাব খাত খোলা হয় তাকে বলে লাভ
ক্ষতি বন্টন ড্যাশ দিয়ে লেখো লাভ ক্ষতি বন্টনের হিসাব। লাভ ক্ষতি বন্টনের হিসাব। লাভ ক্ষতি বন্টনের হিসাব। নেক্সট, লাভ ক্ষতি বন্টনের হিসাব। লাভ ক্ষতি বন্টনের হিসাব। লাভ ক্ষতি বন্টনের হিসাব ড্যাশ দিয়ে লেখো একটি আয় ব্যয় বাচক হিসাব। আয় ব্যয় বাচক হিসাব। একটি ড্যাশ দিয়ে লিখবে একটি আয় ব্যয় বাচক হিসাব। মানে এখানে ইনকামও আছে আবার এক্সপেন্ডিচারও আছে। ঠিক আছে, ইনকামও আছে আবার এক্সপেন্ডিচারও আছে। আয় ব্যয় বাচক হিসাব। নেক্সট, লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুত করে। লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুত করে। লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুত করে ড্যাশ দিয়ে লেখো কারা কারা প্রস্তুত করে। ড্যাশ দিয়ে লেখো অংশীদার, অংশীদারি, অংশীদারি ও যৌথ মূলধনী কারবার। অংশীদারি ও যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবার। ঠিক আছে, লাভ ক্ষতির বন্টনের হিসাবে। লাভ ক্ষতির বন্টনের হিসাবে। লাভ ক্ষতির বন্টনের হিসাবে। লাভ ক্ষতির বন্টনের হিসাবে কোনো ভবিষ্যৎ ব্যবস্থা দেখানো হয়। কোনো ভবিষ্যৎ ব্যবস্থা দেখানো হয়। লাভ ক্ষতির বন্টনের হিসাবে কোনো ভবিষ্যৎ ব্যবস্থা দেখানো হয় কোশ্চেন মার্ক। ড্যাশ দিয়ে লেখো লভ্যাংশ সমতাকরণ সঞ্চিতি ব্যবস্থা। লভ্যাংশ সমতাকরণ সঞ্চিতি ব্যবস্থা। এটাকে ইংলিশে কি বলা হবে? প্রফিট, হ্যাঁ, লভ্যাংশ বা ডিভিডেন্ড। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ। ব্র্যাকেটে লিখে রাখতে পারো ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন বা প্রফিট ইকুয়ালাইজেশন রিজার্ভ। ঠিক আছে, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভটাই শুনতে ভালো লাগে এবং এটাই চলে আর কি। ঠিক আছে, নেক্সট 27 নম্বরে আমরা আসব। অংশীদারি প্রতিষ্ঠানের, অংশীদারি প্রতিষ্ঠানের, অংশীদারি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বন্টনের হিসাব থেকে। অংশীদারি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বন্টনের হিসাব থেকে। লাভ ক্ষতি বন্টনের হিসাব থেকে কি জানা যায়? অংশীদারি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বন্টনের হিসাব থেকে কি জানা যায়? ড্যাশ দিয়ে লেখো প্রতিষ্ঠানের উদ্বৃত্ত। প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ও আর্থিক ও আর্থিক মুনাফা। প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ও আর্থিক মুনাফা। নেক্সট, অংশীদারি কারবারের চুক্তিপত্র। অংশীদারি কারবারের চুক্তিপত্র। অংশীদারি কারবারের চুক্তিপত্র। বড় করে ড্যাশ দাও। অংশীদারি কারবারের চুক্তিপত্র ড্যাশ হলে অংশীদারদের স্বার্থ সুরক্ষিত থাকে। অংশীদারদের স্বার্থ সুরক্ষিত থাকে। এবার তোমার ওখানে অপশান দেবে লিখিত, মৌখিক, নিবন্ধিত, অনিবন্ধিত। লিখিত তো বটেই, লিখিতর সঙ্গে নিবন্ধিত হবে। তাহলে এখানে মেন অ্যান্সার হবে নিবন্ধিত। লিখিত হলেও সুরক্ষিত থাকবে না, সেটা রেজিস্টার্ড হতে হবে, তবে সেটা সুরক্ষিত থাকবে অংশীদারদের স্বার্থ। নেক্সট 29, অংশীদারি চুক্তির ওপর ভিত্তি করে
অংশীদারি চুক্তির ওপর ভিত্তি করে একটা বড় করে ড্যাশ দাও। অংশীদারি চুক্তিপত্রের ওপর ভিত্তি করে একটা বড় ড্যাশ দাও। ড্যাশ দিয়ে লেখো, ড্যাশের পরে লেখো প্রস্তুত করা হয়। ড্যাশ প্রস্তুত করা হয়। এই ড্যাশের মধ্যে লাভ ক্ষতির বন্টনের হিসাব, লাভ ক্ষতির বন্টনের হিসাব, লাভ ক্ষতির বন্টনের হিসাব প্রস্তুত করা হয়। নেক্সট 30 নাম্বার কোশ্চেন, 30th কোশ্চেন, লাভ ক্ষতির বন্টনের হিসাব খাত হলো লাভ ক্ষতির বন্টনের হিসাব খাত হলো ড্যাশ দাও, লেখো অ্যান্সার নামিক হিসাব। নামিক হিসাব মানে নমিনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, লাভ ক্ষতি বন্টনের হিসাবটা একটা নমিনাল অ্যাকাউন্ট। তাহলে আমরা 21 থেকে আরেকবার বুঝে নিই কি কি পড়লাম। বলছে কোনো অংশীদার প্রতিষ্ঠানে তার দায়ের অংশ পরিশোধ করতে অসমর্থ হলে অন্যান্য অংশীদাররা সেই দায় বহন করতে বাধ্য থাকবে। এটাই সাধারণ অংশীদারের নিয়ম, সাধারণ অংশীদারি কারবারের নিয়ম। মানে এখানে বলা হচ্ছে ধরো এ বি সি তিনজন পার্টনার ছিল, সেই তিনজন পার্টনারের মধ্যে তিনজন পার্টনাররা বিজনেস করছিল। সেখানে একটা ধরো একটা প্রফিট না হয়ে লস হলো, কোম্পানির মানে পার্টনারশিপ ফার্মে একটা লস হলো। সেই লসটা তিনজনকেই ভাগাভাগি করে নিয়ে আসতে হবে। এ বি সি তিনজনকেই ভাগাভাগি করে নিয়ে আসতে হবে। মনে করো তিনজনের মধ্যে রেশিও ছিল 1:1:1। এবার লস হলো সাপোজ করো 30,000 টাকা। তাহলে 1:1:1 এ 10,000 10,000 10,000 তিনজনকে নিয়ে আসতে হবে। এবার দেখা গেল সি টাকা আনতে পারছে না। স্যার কেন আনতে পারছে না? সি বিকেম ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে গেছে। সি যদি দেউলিয়া হয়ে যায় বা কেউ একজন দেউলিয়া হয়ে গেছে, তাহলে তার ভাগের যে টাকা সেটাকে নিয়ে আসতে হবে বাকি দুজন সমর্থ পার্টনারদের। মানে ধরো এ আর বি এখানে সলভেন্ট পার্টনার আর সি ইনসলভেন্ট পার্টনার। তাহলে এই ইনসলভেন্ট পার্টনারের যে দায়, সেই দায়ের টাকাটা সলভেন্ট পার্টনার মানে এ আর বি কে নিয়ে আসতে হবে। এবার কথা হচ্ছে স্যার কেন নিয়ে আসবে? সে বলতেই পারে স্যার আমি নিয়ে আসবো না, আপনি কি করতে পারেন? এখানে কোর্টের রায় আছে গার্নার ভার্সেস মুরে। গার্নার ভার্সেস মুরে এই একটা কোর্ট কেস হয়েছিল। সেখানে এই রায়টাই বেরিয়েছিল যে যদি পার্টনার ইনসলভেন্ট হয়ে যায় তাহলে সলভেন্ট পার্টনারকে তার দায়ের অংশটা নিয়ে আসতে হবে। স্যার ইনসলভেন্ট কখন হব? স্যার আমি ইচ্ছা করলেই, আমরা ধরুন তিনজন বিজনেস করছি, এবার বিজনেসের লস হয়েছে, এবার লস ধরুন আমাদের তিনজনকে নিয়ে আসতে হবে। এবার আমি স্যার একটুখানি বুদ্ধি লাগালাম, বুদ্ধি লাগিয়ে আমি নিজেকেই ইনসলভেন্ট বলে দিলাম, তাহলে আমাকে টাকা নিয়ে আসতে হবে না? না স্যার, ইনসলভেন্ট তুমি কখন হবে? ইনসলভেন্ট তুমি নিজে ডিক্লেয়ার করতে পারো না, ইনসলভেন্ট ডিক্লেয়ার করবে কোর্ট। কথা বুঝলে? কোর্ট তোমাকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করবে, মানে একেবারে নিঃস্ব ডিক্লেয়ার করবে। কোর্ট যখন ডিক্লেয়ার করবে মানে তোমার ভুটি বাটি সব বিক্রি হয়ে গেছে, তুমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছো এবং ফাইন্যান্সিয়ালি সাউন্ড পজিশনে তুমি নেই, তখন তোমার যে লসের পোর্শন সেটা তো সলভেন্ট পার্টনারদের নিয়ে আসতে হবে। মানে তুমি নিজে থেকেই বলে দিলে আমি ইনসলভেন্ট হয়ে গেছি স্যার, আমার টাকা অন্য কেউ নিয়ে আসবে, এরকম ব্যাপারটা নয়। নেক্সট, যে অংশীদারের দায় সীমাবদ্ধ মানে লিমিটেড লাইবিলিটি পার্টনার। মানে লিমিটেড লাইবিলিটি পার্টনার মানে যে পার্টনারশিপ ফার্মে যোগ দেওয়ার সময় সে বলে নিয়েছিল বা লিখিয়ে নিয়েছিল, হ্যাঁ, পার্টনারশিপ ডিডে লিখিয়ে নিয়েছিল যে আমি যেই টাকাটা অ্যাজ এ ক্যাপিটাল ইনভেস্ট করছি আমার দায় তত পর্যন্তই, কোম্পানির সমস্ত দায়ভার আমার ওপর আসবে না। কথা বুঝলে? ধরো কেউ একজন ক্যাপিটাল দিয়েছে 1,00,000 টাকা। এবার এ বি সি তিনজন পার্টনার ছিল। তো এই তিনজন পার্টনারের মধ্যে সি নিজেকে লিমিটেড লাইবিলিটি পার্টনার হিসেবে ট্রিট করেছে। সি হচ্ছে লিমিটেড লাইবিলিটি পার্টনার, মানে সে বলেছিল কি আমি কোম্পানিতে 1,00,000 টাকা দিচ্ছি, এই 1,00,000 টাকা পর্যন্তই আমার দায়, এর থেকে বেশি আমার দায় নেই। এবার কোম্পানিতে মনে করো যে 6,00,000 টাকার একটা লস এসছে, কোম্পানিতে 6,00,000 টাকা লস এসছে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের ওপর 2,00,000 টাকা করে দায়ভার চাপছে। কিন্তু যেহেতু সি লিমিটেড লাইবিলিটি পার্টনার হয়েছিল তাই তার দায় 1,00,000 টাকাই থাকবে।
তার দায় 1 লাখের বেশি বা 2 লাখ টাকা পেমেন্ট করতে হবে না। কথা বুঝলে? তাহলে এই সি যে আছে এটা একটা স্পেশাল ক্যাটেগরি পার্টনার, তাকে কি বলা হবে? নিষ্ক্রিয় পার্টনার। নিষ্ক্রিয় নিষ্ক্রিয় অংশীদার। নেক্সট কি বলছে? অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টনের জন্য যে হিসাব খাত খোলা হয়। এবার দেখো সোল প্রপ্রাইটারশিপ বিজনেসে কি করা হয়? প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টও বলতে পারো, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, সেখান থেকে ট্রেডিং অ্যাকাউন্ট, সেখান থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করা হয়। পার্টনারশিপ ফার্মেও তাই। ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস খোলা হয়। খোলা হওয়ার পর একটা নেট প্রফিট বেরোয়। এবার নেট প্রফিটটা কি হচ্ছে? নেট প্রফিটের উপর মানে কোম্পানি সরকারকে ট্যাক্স দেবে। নেট প্রফিটটা ক্যালকুলেশন কেন করা হয়? টু ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স হুইচ শুড কোম্পানি পে টু দ্য গভর্নমেন্ট। ঠিক আছে? এবার তারপরেও কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে যেগুলোকে নেট প্রফিটে দেখানো যায় না। কিরকম? ধরো কোম্পানির যারা পার্টনার রয়েছে, মানে পার্টনারশিপ ফার্মের যারা পার্টনার রয়েছে তারা স্যালারি নিচ্ছে। কিন্তু বলা আছে যে পার্টনাররা স্যালারি নিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা প্রফিট অ্যান্ড লসে দেখানো যাবে না। আগে তুমি নেট প্রফিটটা বার করো। সরকার বলছে আগে নেট প্রফিট বার করো, তার উপর আমাকে ট্যাক্স দিয়ে দাও। তারপরে যেটা নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট পড়ে থাকবে সেটার থেকে তোমরা স্যালারি নাও, সেটার থেকে তোমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল নাও, সেখান থেকে তোমরা পার্টিকুলারলি কমিশন নাও। আমার দেখার দরকার নেই। আমি আমার ট্যাক্সটা তোমার নেট প্রফিট থেকে আগে বুঝে নিই, তারপরে তোমরা বাকি অংশটার উপর যা ইচ্ছা তাই করো, আমার দেখার দরকার নেই। তাহলে নেট প্রফিট বের করে বেরিয়ে যাওয়ার পর আরও কিছু ট্রিটমেন্ট আছে যেটা কিনা কোম্পানি, ধরো এটা কোম্পানি আর পার্টনারদের মধ্যে কিছু ট্রিটমেন্ট হয়। পার্টনাররা কি করবে? পার্টনাররা কোম্পানির থেকে স্যালারি নিচ্ছে। পার্টনাররা কোম্পানির থেকে কি নিচ্ছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল নিচ্ছে। পার্টনাররা কোম্পানি থেকে কি করছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল নিচ্ছে, হ্যাঁ, কমিশন নিচ্ছে, সেগুলো নিতে পারে। আবার কোম্পানি পার্টনারদের কাছ থেকে কি নিচ্ছে? ইন্টারেস্ট অন ড্রয়িং নিচ্ছে। এই যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, সেই ট্রানজ্যাকশনগুলো আমরা রেকর্ড করব কোথায়? রেকর্ড করব আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। কথা বোঝা গেছে? তাহলে কি দাঁড়ালো আমার? এটাই যে অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টনের জন্য যে যে অ্যাকাউন্টটা খোলা হয়, হিসাব খাতটা খোলা হয়, সেটাকে বলা হয় লাভ ক্ষতি বন্টনের হিসাব। এবার নেক্সট স্যার, লাভ ক্ষতি বন্টনের হিসাব একটি আয় ব্যয়বাচক হিসাব, মানে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার আছে এখানে, হ্যাঁ, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে বললে লাভ ক্ষতি, আমি কি বলছিলাম যেন? 25 নম্বর হবে লাভ ক্ষতির বন্টনের হিসাব প্রস্তুত করে। লাভ ক্ষতি বন্টন মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কারা প্রস্তুত করছে? কোন কোম্পানি তৈরি করছে? একটা পার্টনারশিপ ফার্ম তৈরি করছে, একটা যৌথ মূলধনী কারবার তৈরি করে। ঠিক আছে? নেক্সট, লাভ ক্ষতি বন্টনের হিসাবে কোনো ভবিষ্যৎ ব্যবস্থা দেখানো হয়? হ্যাঁ স্যার, দেখানো হয়। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ বলে একটা ভবিষ্যৎ ব্যবস্থা করে রাখা হয়। নেক্সট বলছে অংশীদারি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বন্টনের হিসাব থেকে কি জানা যায়? প্রতিষ্ঠানের উদ্বৃত্ত মানে প্রফিটটা জানা যায়, মুনাফা জানা যায়, এগুলো তো অবশ্যই জানা যায়। নেক্সট বলছে অংশীদারি কারবারের চুক্তিপত্র যদি নিবন্ধিত হয় মানে রেজিস্টার্ড হয়, তাহলে অংশীদারদের যে স্বার্থ সেটা সুরক্ষিত থাকে। ভবিষ্যতে কোনো ঝামেলা হলে আমাদের রেজিস্টার্ড যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা খুললে ওখানে যা লিস্ট লেখা আছে সেই অনুযায়ী কাজ হবে, তার বাইরে কোনো কাজ হবে না। ঠিক আছে? যেরকম আমি বললাম যে জমি জায়গা যদি রেজিস্টার্ড থাকে তাহলে কোনো সমস্যা হবে না। আমার জমি এতটা রেজিস্টার্ড রয়েছে, তুমি এখান থেকে এখানে ফিতে ফেলে মেপে নাও যে এটা এই পোর্শন জমিটা আমার। তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, পাশের জন্য শুনবে, হ্যাঁ, আর আমাকেও মানতে হবে সেটা। এই জমিটা এই পোর্শনটা আমার। নেক্সট কি আছে? 28 নম্বর অংশীদারি কারবারের চুক্তিপত্র নিবন্ধিত হলে হয়ে গেল। 29 নম্বর বলছে অংশীদারি চুক্তির ওপর ভিত্তি করে কি প্রস্তুত করা হয়? লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুত করা হয়। অংশীদারি চুক্তির ওপর ভিত্তি করেই তো আমাদের লাভ ক্ষতি বন্টনের হিসাবটা প্রস্তুত করা হবে, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট খোলা হবে। যদি তোমার অংশীদারি কারবারই না থাকে তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট খুলবো কেন? যদি আমার সোল প্রপ্রাইটারশিপ বিজনেস হয় মানে এক মালিকই কারবার হয়, তাহলে আমি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন খোলার তো কোনো প্রয়োজন নেই, কারণ ওখানে পার্টনাররাই নেই। পুরো প্রফিটটাই আমার হয়ে যাবে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন খোলার মানেই হবে না। নেক্সট বলছে লাস্ট, লাভ ক্ষতি বন্টনের হিসাব খাত হলো একটা নামিক হিসাব। লাভ ক্ষতি বন্টনের যে হিসাব সেটা একটা নামিক হিসাব, মানে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই রাখলাম। নেক্সট দিন আমাদের কি করতে হবে তোমরা ভালো করে পড়ে এসো, আমি পড়া ধরবো। আর
কেউ যদি আমার ক্লাসে ভর্তি হতে চাইছো তাহলে ক্লাস চলছে, নৈহাটিতে চলছে আর গরুফাড়িতে চলছে। আর ক্লাস চালু হয়ে গেছে। 11 ক্লাস যারা মাধ্যমিক দিয়েছো তাদের জন্য 2nd এপ্রিল থেকে ডেমো ক্লাস শুরু হচ্ছে। যারা 12 পরীক্ষা দিয়েছো তাদের বিকমের জন্য ডেমো ক্লাস চালু হচ্ছে 2nd এপ্রিল থেকে 15 দিনের ডেমো ক্লাস চলবে। আর ক্লাস 12 এ ভর্তি হওয়ার জন্য কল করো 9804116128 এই নাম্বারে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।